छोटा बच्चा जान के ना कोई आंख दिखाना रे, टुपी टुपी टप टप, टुपी टुपी टप टप। अकल का कच्चा समझ के हमको ना समझाना रे, टुपी टुपी टप टप, टुपी टुपी टप टप। भोली सूरत जान के ना हमसे टकराना रे, टुपी टुपी टप टप, टुपी टुपी टप टप। ना दिन दिन ना नाच नचा देंगे। हेलो बंधुरा केमन आছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। জানো তোমরা আমি না আজকে যখন খাওয়া দাওয়া করছিলাম দুপুরে আমি শুধু ঘড়ির দিকে তাকাচ্ছিলাম, কারণ একটা মুভি দেখতে দেখতে আমার না অনেক দেরি হয়ে গেছিল স্নান করতে যেতে। আর আমি শুধু ভাবছি এই রে আমার ভালোবাসার মানুষগুলো তো হাঁ করে বসে রয়েছে, সুতপা কখন ভিডিও দেবে। সুতপা এখনো তো ভিডিও দিল না। সুতপাকে কালকে বলেছিলাম দুটো ভিডিও দিতে, চন্দনাদি ভাই বলেছিল আমাকে দুটো ভিডিও দিতে, কিন্তু আমি তো কালকে একটাই ভিডিও দিয়েছি, এখনো এলো না। সুতপা এখনো এলো না। আমি দড়ি ঘড়ি করে যেই ভিডিও করতে বসতে যাব অমনি আমার 2 নম্বর খুব জোরে পেয়ে গেল। আমি কি করব? তারপরে এসে যখন ভিডিও করতে বসলাম ভাবলাম কি গান করবো। ছোটদের মতন কথা যখন বলছি চলো ছোটদের গান করি। ছোটদের গান করতে গিয়ে এইটাই বেরোলো, টুপি টুপি তাপ তাপ, টুকি ডং টুপি টুপি তাপ তাপ। না দিন না নাচ নচা দেঙ্গে। সব নেকুর দল, সব নেকু আমার চোখের সামনে কিলবিল করছে। আর তাদের সাথে কথা বলতে গেলে মানে তাদেরকে নিয়ে কথা বলতে গেলে অটোমেটিক্যালি আমি তোমাদেরকে সেই জোনে নিয়ে যেতে চাই যেখানে এইরকম কথা শুনে বলতে হ্যাঁ ঠিক করে কথা বলতে পারিস না নেকি, এরকম একটা ফিলিংস যাতে তোমাদের মধ্যে থেকে বেরোয়। ইয়েস। তো বন্ধুরা অনেকক্ষণ তোমাদেরকে সেই জোনে নিয়ে গেছিলাম যেই জোন আমি দেখে আর কি কন্টেন্টটা তৈরি করেছি যে হ্যাঁ এই বিষয়টা নিয়ে বলা যেতে পারে। প্রথমে বলি গতকালকে বন্টু এর ভিডিও দেখলাম। ওরে বাবা সকালটা শুরু করেছে ফুল দেখিয়ে, ছোট্ট একটুখানি ভিডিও দিয়েছে। আর সেই ভিডিওতে আবার পাপড় ঝাড়তে মন্দিরাকে যা খোঁচা মারলো বাবারে বাবা। এখন এই দুই বোনকে কখনো জড়িয়ে ধরে চুম্মা খাচ্ছে, কখনো চুমা খাচ্ছে, কখনো ঠুকছে, কে যে কি করছে। গোলমাল হ্যাঁ ভাই সব গোলমাল হ্যাঁ, ক্লুং ক্লুং এরকম না মিউজিকটা। আচ্ছা, তো বন্টু সকালবেলায় পাউরুটি আর ঘুগনি খাবে। তোমরা যদি আমার কথা বিশ্বাস না হয় আরেকবার গিয়ে দেখে আসতে পারো। ঠিক আমি প্রথমে যেরকমভাবে ভিডিওটা শুরু করেছি গানটা করার পরে ঠিক সেই রকমভাবে কথা বলছে। হ্যাঁ মনে হচ্ছে যেন এই মাত্র একটু কষ করে পড়লো, এই মাত্র পড়লো ধরাধামে। হ্যাঁ ধরাধামে পড়ে কি কে কোথায় আমি কিছু বুঝতে পারছি না, মানে এতই নেকি হয়ে যায় বন্টু। এত আমার মুখ থেকে সবার প্রথম মন্দিরাকে নেকুম্যান্ডি এরকমটা বেরিয়েছিল কেন? ওর এক্সেস যে কথা বলার যে ওর যে ন্যাকামোটা সেটা দেখেই বেরিয়েছিল। পরবর্তীতে ওর সামনাসামনি যখন হলাম তখন বুঝতে পারলাম ও ওরকমভাবেই কথা বলে। ঠিক আছে। আচ্ছা, তারপরে মানুষের বলে না সিচুয়েশন পারপাস মানুষের অঙ্গিভঙ্গি পাল্টায়, কিন্তু বন্টুকে তো আমি দেখেছি এত নেকা ওর না গো, বিশ্বাস করো এ তো কোনো সাধারণ মেয়ে নয়লা, এ তো নেকিলা। মানে বন্টু সমস্ত রেকর্ড কো ব্রেক কর দিয়া। যা মানে মাংস খাবা, আমার মনে হয় ওকে ইন্সপিরেশন বানিয়েছে, বুঝতে পেরেছো তো? মানে ওকে দেখে বন্টু মারাত্মকভাবে ইন্সপায়ার হয়ে গিয়ে এইভাবে ভিডিও করা শুরু করেছে। কারণ ওই মাংস খাবো বাবাই, তো ওই বাবাই আর মাংস খাবো ওরা এতটা ভাইরাল হয়ে গেছে এই ন্যাকামো করে। আর সেরকম ট্রোলের মুখোমুখি হচ্ছে। এরা কি ভালো জিনিস দেখিয়ে মানুষের কাছে পৌঁছে গেছে, মানুষের ফোনে পৌঁছে গেছে? না, এরা এমনই ইরিটেটেড যে দেখে মানুষের দুটো গালি দিয়ে তারপরে বেরোয়। আর অবশ্যই কি গালি দেয় সেটা তোমরা সবাই ভালো মতন জানো, যে নেকির পরে কি বসে সেটা তোমরা সবাই ভালো মতন জানো। 100 বার যারা অতি শিক্ষিত, যারা কোনোদিনও দেয়ও না, তাদের মনের মধ্যেও এইটাই বেরোবে যে কচি খুকি আর
অনেক কিছু বেরোবে, ঠিক আছে? তো সেইটাকে দেখেই বন্টু আমার ইন্সপায়ার হয়ে গিয়ে এখন এইভাবে ভিডিও করা শুরু করেছে, ভয়েস ওভার দেওয়া শুরু করেছে। পাউরুটি আর ঘুগনি আনতে বলেছে ওর বরকে, সেই জায়গাটা শুনে কি রে, আমার ঠিক এরকমটা বেরিয়েছে। আবার মিল দেখো, একজনের ভিডিও গতকালকে এসছে, একজনের ভিডিও আজকে এসছে, ঠিক আছে? এবার ওদিকে মন্দিরাও যখন ওই শ্বশুর বাড়িতে গেল, শ্বশুর বাড়ির থেকে আবার যখন বেরোবে বাপের বাড়িতে যাবে, মানে মন্দিরা ভবনে যাবে, তখন বলছে বৃত্তি পড়তে, বৃত্তি পড়তে গো, বৃত্তি পড়তে। দেখো, এই যে ও ন্যাকামিটা করেছে সেটা ও জেনে শুনে করেছে, এবং ও বলেও দিয়েছে ন্যাকামি করছে, ঠিক আছে? তো এই যে ন্যাকামোটা, সেটা আমরা প্রায়শই, ধরো আমরা কোনো বাচ্চাদের সাথে কথা বলতে গেলেও তাদের মতন করে কথা বলি, এই বিষয়গুলো পুরোটা আলাদা। কিন্তু পুরোপুরি নিজেকে একেবারে ইনোসেন্ট কচি খুকিতে তো মানে ইয়ে করা, প্রেজেন্ট করা, সেইটা তো আলাদা লেভেলের। এই মাঙ্কো বাবা, তোমরা জানো এই মাঙ্কো মেয়েটাকে, এই আদ্দামড়ি খাসিকে আমি ইনস্টাগ্রামে দেখলাম, সেখানে দেখলাম পুরো প্রপার বউ সাজে রয়েছে, এবং লিটারেলি বড়রা যেরকমভাবে ফেসিয়াল এক্সপ্রেশন দেয় ঠিক সেইভাবেই ও ভিডিও করছে, মানে টোটালটাই ফেক। এখানটায় করে মাংস খাওয়াটা এটা পুরোটাই ফেক। কয়েকদিন পরে তোমরা যদি দেখো বন্টু করে খাচ্ছে, কেউ কিন্তু মানে আটকে ওঠে না, ওরকমভাবে করতেই পারে, ঠিক আছে? তো যাই হোক, নেকিশ্বরী মানে ম্যান্ডির কাছ থেকে সব কিছু নিয়েও, সব কিছু আষ্টে পৃষ্ঠে চুষে নিয়েও ও শান্তি হচ্ছে না। ওর যে তকমাটা আছে নেকু ম্যান্ডি, সেই নেকুটা ও নিতে চাইছে, বুঝতে পেরেছো? সব কিছু নিয়েও হচ্ছে না, মানে মন্দিরা সব কিছু ছিনিয়ে নিতে চাচ্ছে ও। যাই হোক, ব্যবসা সেটা তো তোমরা বুঝতেই পারলে, মন্দিরা ব্যবসার জন্য ভিডিও করতে পারছে না, জ্যান্ত লাশের মতন হয়ে পড়ছে, এত সেল হচ্ছে ওর, বুঝতে পেরেছো? তো আর এদিকে বন্টু সবার আশীর্বাদ নিয়ে ব্যবসা শুরু করেছে ঠিকই, দুটো রিলস দিয়ে নিজের ডেল্টা গাউন নিজে পরে ঘুরে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েছে, অসুস্থ হয়ে পড়ে ভিডিও দিতে পারছে না। এইবার এইখানটাই গিয়ে হচ্ছে বন্টু মন্দিরাকে ডাইরেক্ট খোঁচা মেরেছে। সেটা হচ্ছে ব্লগাররাই তো ব্লগারকে খোঁচা মারে, আমার কথা তো ছেড়েই দাও, আমি তো ডেলি 15-20 মিনিটের ওপরেই ভিডিও দিই আমার ব্লগ ভিডিওতে। হ্যাঁ, আমার শান্তি হয়, 21-22 মিনিটের ভিডিও হবে, আমার ভালো লাগে। আচ্ছা, এবার বন্টু বলছে, পাপড় ঝাড়তে ঝাড়তে বলছে, কালকে আমি অসুস্থ ছিলাম, তো কালকে কোনো ভিডিও করতে পারিনি, আর স্টকে কোনো ভিডিও ছিল না যে তোমাদেরকে দেব। গতকালকে আমি অসুস্থ ছিলাম, তাই কি না কি ভিডিও হবে, তার জন্য আমি ভিডিওই দিলাম না। মানে একটা খারাপ ভিডিও দেওয়ার থেকে একদিন গ্যাপ দেওয়া ভালো। এটা কাকে ঠোকা, এটা কাকে ডাইরেক্ট ঠোকা, আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, ও যে বললো যে অসুস্থ ছিল, তার জন্য ঠিক মতন প্রপার ব্লগ করতে পারেনি, তার জন্য ভিডিও দিতেও পারেনি। আচ্ছা, গতকালকে মনে হয় 13 মিনিটের মনে হয় ভিডিও দিয়েছে, খুব মানে আমার যতদূর মনে আছে, দেখেছি তো গতকালকে, এবার সেই কারণে বলছি যতদূর মনে আছে 13 মিনিটের মনে হয় একটা ভিডিও দিয়েছে। তো 13 মিনিটের ভিডিওতে শুধুমাত্র ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা ছাড়া, আর মনে হয় কটা বাসন মেজেছে, এই ছাড়া তো আর কোনো কিছু দেখলাম না কাজের মধ্যে, এই ছাড়া তো আর কিছু দেখলাম না। আর শুধু বাজারে যাব, শুধু ওর সঙ্গে আমি বেরোবো, এটাই। আগের দিন আমি একটা ভিডিও করেছিলাম, যেখানটায় কিনা বলেছিলাম যে বন্টুর একা বাড়িতে থাকতে ভালো লাগছিল না, তাই বরের কাজ রয়েছে সেখানটায় সেও চলে গেল, তাও 1-2 স্টেশন না, পুরো একেবারে গোবরডাঙ্গা থেকে দমদম, কমগুলো স্টেশন না, সেই পর্যন্ত গেছে। কতখানি হিরিক থাকলে, শরীর অসুস্থ নিয়েও মানুষে যায়, কতখানি হিরিক থাকলে, এত হিরিক শরীরের পক্ষে, মনের পক্ষে, কোনো কিছুর পক্ষেই ভালো না। তো এই কথাটা শুনে একজন দিদিভাই কমেন্ট করেছিল যে আমরা বছরের পর বছর কাটিয়ে দিচ্ছি একা একা। তোমরা এটা বলছো, আমি চোখের উপরে দেখেছি, বিয়ে করে 15 দিনের মাথায় বর 2 বছরের জন্য চলে গেল বাইরে কাজ করতে। তারা কিভাবে থাকে? কারণ তারা পরিবারের সবার সঙ্গে থাকে। এরকম বন্টুর মতন বাড়ির ছেলেকে প্রথম থেকেই আলাদা করে রাখে না বাপ মায়ের থেকে। হিসাব মতো এটা তো কন্টেন্টের জন্য বাবা মায়ের কাছ থেকে ছেলেকে আলাদা করে রাখা, তাই না? ছেলেকে আলাদা করে রাখা। আমার নিজের ব্যক্তিগত জীবনেও এরকম সিচুয়েশন এসেছিল, যখন কিনা আমি দিব্য আমার বরকে নিয়ে আলাদা থেকে নুন ভাত খেয়ে থাকতে পারতাম, কিন্তু আমি থাকিনি। শাশুড়ি মায়ের চোখের জল দেখে আমি একটাই কথা ভেবেছিলাম, আজকে যদি আমি তাকে কষ্ট দিই, ইন ফিউচারে আমি কষ্ট পাবো না, এরকম কি কথা আছে? দরকার নেই, তার থেকে সেপারেট থাকি, কিন্তু বাড়িতে থাকি, তার ছেলে তার চোখের সামনে থাকুক, অশান্তিও যাতে না হয়, আবার সে যেন কষ্টও না পায়। এই কারণে ছেলেকে সাথে রেখেছিলাম। আর এই যে 2 মাস, আমি সব সময়
দুদিন পর পর বরকে বাড়ি পাঠিয়ে দিতাম, দুদিন পর পর বরকে বাড়ি পাঠাতাম, বলতাম যাও তুমি আজকে এখানে এসো না, আজকে কিন্তু বাড়িতে যাও, ঠিক আছে। তারপরে দেখলাম যে না, এই বিষয়টা ঠিক লাগছে না, তার জন্য কিন্তু আমি চলেই আসলাম। যে কারণও কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে এখনও আসেনি তার জন্য এত বড় একটা মানে এইভাবে ডিস্টেন্সে থাকা, তার মধ্যে যারা জীবিত রয়েছে তাদেরকে এইভাবে কষ্টে রাখা, কোন সময় কি একটা হিতে বিপরীত হয়ে যাবে, তো তারপরে সারা জীবন নিজে দগ্ধে দগ্ধে মরবো, তার জন্য কিন্তু চলেই আসলাম, বুঝতে পেরেছো। আর এদিকে কন্টেন্টের জন্য বন্টু কিন্তু তার হাজব্যান্ডকে তার বাপের বাড়ির লোকেদের কাছ থেকে আলাদা করে রেখেছে, অনলি ফর কন্টেন্ট এবং নিজের স্বাধীন থাকবে তাই। ভাবো শ্বশুর বাড়িতে থাকলে এরকম আজকে একটুখানি সকালবেলা উঠে পাউরুটি আর ঘুগনি খেতে ইচ্ছে করছিল, হতো কি? নতুন বউ হিসেবে হয়তো পুরো দায়িত্ব কাঁধে না তুলে নিলেও হাতে হাতে তো করে দিতে হতো। তোমার পাউরুটি ঘুগনি খাওয়া, তোমার কথায় কথায় উড়নচণ্ডীর মতন বরের বাইকের পেছনে বসে বেরিয়ে যেত, এইগুলো করতে পারবে না বলেই তো, প্লাস কন্টেন্ট করতে হবে বলেই তো আলাদা রয়েছে, বুঝতে পেরেছো? আলাদা রয়েছে, ছেলেকে 5 মাস হয়ে গেল বাবা মায়ের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে, খুব ভালো মেয়ে। ভাবো কি যেন বলে, দোকানে যাচ্ছে, বন্টুর হাজবেন্ড তার যে দোকান রয়েছে সেই দোকানে যাচ্ছে, তার মানে খুব এটা নর্মাল যে বন্টুর শ্বশুর বাড়ির সঙ্গে তাদের যোগাযোগ ভালো মতন রয়েছে। প্লাস এই যে ভাগ্নির বাড়িতে যে গেল ঘুরতে, সেটাও তো শ্বশুর বাড়ির তরফ থেকেই, তাহলে সবার সাথে যোগাযোগ রয়েছে। তাহলে কেন এখনও ভাড়া বাড়িতে কন্টেন্ট করছে? এখনও কেন ভাড়া বাড়িতে কন্টেন্ট করছে? মেনেই তো নিয়েছে, বাপের বাড়ি যবে মানবে তবে মানবে, শ্বশুর বাড়িতে কেন যাচ্ছে না? শ্বশুর বাড়িতে কেন যাচ্ছে না? সবার সঙ্গে থাকতে হবে, সবার মর্জির মতন চলতে হবে, শ্বশুর বাড়িতে যেটা করতে হয়, ঠিক আছে? তাদের ধাঁচে নিজেকে ঢালতে হবে, সবাইকে দেখাশোনা করতে হবে, সবাইকে রেসপেক্ট দিতে হবে। কে করে এইসব? তার থেকে ভালো আলাদা থাকবো, আমার চ্যানেল দাঁড় করাবো, কন্টেন্ট করব এবং স্বাধীনভাবে ঘুরে বেড়াবো, তাই না? আমরা এরকম প্রচুর দেখেছি, অশান্তি করে বা অশান্তি না হয়ে লাভ ম্যারেজ হয়েছে, এই ইউটিউবে প্রচুর দেখেছি, কিন্তু কাউকে দেখিনি এরকম স্বামী নিয়ে আলাদা রয়েছে। প্রত্যেককে দেখেছি শাশুড়ির সঙ্গে হাতে হাতে রান্না বান্না করছে, শ্বশুর বাড়িতে এসে প্রথম রান্না করলাম, এটা করলাম, ওটা করলাম। বন্টু এর মধ্যে তোমরা দেখেছো বিষয়গুলো? বন্টুর মধ্যে বিষয়গুলো দেখবে না, কারণ ও সব সময় ওর নীতিতেই রয়েছে একা থাকবো, একা খাবো, একা পড়বো, একা চলবো। আর এই করে করেই ও সবার কাছ থেকে দূরত্ব তৈরি করে নিয়েছে। আর শ্বশুর বাড়িতে যায় না তো এই কারণের জন্যই, শ্বশুরবাড়ির সঙ্গে ওর সবার সাথে সম্পর্ক নর্মাল রয়েছে। মানলাম ওর বাপের বাড়িতে ওদের সম্পর্কটাকে মেনে নিচ্ছে না, মানলাম, যদিও বা মানার কোনো জায়গাই নেই, কারণ পরিস্থিতিই নেই মানার। একটা তো পরিস্থিতি লাগে যে হ্যাঁ এই পরিস্থিতিটা দেখে আমার মনে হচ্ছে যে না মেনে নেয়নি, কোনো জায়গাই নেই যেটা দেখে মনে হবে যে ওদের বাড়িতে মেনে নিচ্ছে না। সব জায়গায় সব কিছু মেনে নিয়েছে, তারপরেও ঘাউড়ামি করে, ঘাড়তেরামি করে কন্টেন্টের জন্য ভাড়া বাড়িতে রয়েছে। এর সাথে বড় একটা কারণ হচ্ছে শ্বশুর বাড়িতে সবার ওই মধ্যে থাকবে, যেটা কিনা টিপিক্যাল একটা বাঙালি পরিবারে হয়, বা একটা শুধু বাঙালি পরিবারে না, সব পরিবারের মধ্যে হয়, সব জাতি ধর্মের পরিবারের মধ্যেই হয়। সেটা ওরা করবে না, বন্টু সেটা করবে না, বুঝতে পেরেছো? একা থাকবে, স্বাধীনভাবে চলবে, ফিরবে, ঘুরবে, মজা করবে, কথায় কথায় এখানে বেরিয়ে যাবে। আজকে ইচ্ছে করলো না রান্না করলাম না, কিনে খেয়ে নিলাম, আজকে ইচ্ছে করছে না ওটা করে নিলাম, আজকে ইচ্ছে করছে না বাড়িতে থাকতে চলে গেলাম। শ্বশুর বাড়িতে থাকলে এটা থোড়িই পারবে, বুঝতে পেরেছো? ওই যে কি বলেছি গানটা শেষ লাইনটা দুটো যে গাইলাম, না দিনে দিন না, না দিনে দিন না, নাচে না চা দেঙ্গে, এত সহজ না শ্বশুর বাড়িতে থেকে ঘর করা, স্বামীর ঘর করা শ্বশুর বাড়িতে থেকে এত সহজ না। এইভাবে কথায় কথায় এই চা করে নিয়ে আসো করতে হবে? শ্বশুর বাড়িতে ও শুয়ে থাকবে আর ওর বর চা করে নিয়ে আসবে, বিছানায় দেবে, হবে? তো যাই হোক, এগুলো সব প্রি প্ল্যান, সমস্তটা প্রি প্ল্যান, মেনে নেয়নি, এটা হচ্ছে জাস্ট আই ওয়াশ করা, বুঝতে পেরেছো? তো যাই হোক, এই তো গেল নেকিশ্বরী সকালবেলা উঠে পাউরুটি খাওয়া, এই বিষয়টা নিয়েই তোমাদেরকে আজকে এই কথাগুলো বললাম আর ভাবতে বললাম। ভাবো তো, সব দিক তো ঠিক, সব কিছু ঠিক, তাহলে কেন যাচ্ছে না? আচ্ছা, এইবার আসি, কে কাকে কপি করেছে। বাজারে ঠাজারে গেল, তারপরে আসলো, কে কাকে কপি করেছে? লুডো খেলা। বন্টু ওদিকে লুডো খেলেছে,
তার হাজব্যান্ডের সাথে 2 বার না 3 বার খেলেছে। একবার চিটিং করে ওর হাজব্যান্ড জিতেছে, বাট জিতেছে কে? বন্টু জিতেছে। আবার ওদিকে মন্দিরাও বাপের বাড়িতে গিয়ে জোড়ায় জোড়ায় লুডো খেলেছে, মন্দিরাই জিতেছে, মন্দিরার জুটিটা জিতেছে, ঠিক আছে। তো এইবার এই বিষয়টাকে নিয়ে কমেন্ট বক্সে সবাই ভরিয়ে দিয়েছে যে তুমি বোনকে দেখে, মানে বনুকে দেখে অর্থাৎ বন্টুকে দেখে কপি করে তারপরে লুডো খেলেছো। যাবা কোথায়, কে কাকে কপি করেছে, সাহস কত বড়! মন্দিরা খুব সহসা উত্তর দেয় না, ঠিক আছে। কমেন্ট বক্সে কোনো কমেন্ট আসলে পরে সেটার খুব সহসা উত্তর দেয় না। তো এই কমেন্টে দেখলাম 2 জন কমেন্ট করেছে, 2 জনের কমেন্টেরই রিপ্লাই দিয়েছে মন্দিরা। হয়তো পরবর্তীতে আরও কমেন্ট আসবে, রিপ্লাই দেবে কিনা জানি না। সেটা হচ্ছে মন্দিরা বলছে কে কাকে কপি করেছে, আপনি ভুল করছেন বা তুমি ভুল করছো। আমি তো টিচার্স ডের দিনই লুডো খেলা স্টার্ট করে দিয়েছিলাম। অর্থাৎ কে কাকে কপি করছে, অর্থাৎ মন্দিরা বলতে চাইছে ওকে দেখে ও কপি করেছে, বুঝতে পেরেছো। আর দর্শকরা হয়তো টিচার্স ডে কথাটা ভুলে গেছে, এটা ভেরি রিসেন্ট গতকালকে বন্টু আর আজকে মন্দিরা দুজনে মিলে পরপর লুডো খেলেছে, সেই কারণের জন্য দর্শকের চোখে পড়ে গেছে, টিচার্স ডের কথাটা ভুলে গেছে, যেখানটায় কিনা ওই জয়ীর দিদিমণিদের সঙ্গে সব লুডো খেলা হচ্ছিল, বুঝতে পেরেছো। তো যাই হোক, आग अभी जिंदा है, लोहा गरम है, हाथ लगाओगे जल जाओगे, এরকমই একটা আভাব দেখলাম মন্দিরের কমেন্টে। দেখো তোমরা যত যাই বলো না কেন, দর্শকরা যতই দাও কৈফিয়ত, দর্শক কো কুছ নেই ফরক পড়তা। একজন লিখেছে দেখলাম কুছ তো গড়বড় হ্যাঁ। দেখো বর্তমানে তোমরা সবাই জানো যে মন্দিরার সঙ্গে আমার একটা সম্পর্ক পুনরায় হয়েছে এবং বন্টু আমাদের মধ্যে, আমার আর মন্দিরার মধ্যে নোংরামো করে একটা অশান্তি সৃষ্টি করার খুব চেষ্টা করেছিল, ঠিক আছে। এই বন্টু আর তার হাজব্যান্ড সোমনাথের কাছে বা মন্দিরের কাছে বা ওদের যে একটা মানে কি বলবো দিদিদের একটা ভিউয়ার্স দিদিদের গ্রুপ ছিল, সেখানটায় যারা কিনা মন্দিরের খুব ক্লোজ ছিল, এখনও আছে, তাদের কাছে আমার নামে নোংরা থেকে নোংরা কথা বলে, দিন রাত নোংরা থেকে নোংরা কথা বলে, নিজেকে ইনোসেন্ট সাজিয়ে আমাকে ক্রিমিনাল বানিয়ে দিয়ে আমার সঙ্গে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করেছে, জঘন্য চেষ্টা করেছে, বুঝতে পেরেছো। তো এইবার সেইটা ওর মুখোশটা সামনে আসাতে পুরো দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে। আমার কাছে বলেছে মন্দিরা খারাপ, মন্দিরার কাছে বলেছে আমি খারাপ, বলেছে না মানে সাজানোর চেষ্টা করেছে, কিন্তু আখেরে কি হয়েছে সেটা তোমাদের সবার কাছেই একেবারে জল করছে। তো এইবার যেহেতু মেন যে কালো ছায়াটা সেটা ছিল বন্টু, সেটা যেই সরে গেছে, এবার আমরা কিন্তু আমাদের মধ্যে পুরো ক্লিয়ার। সেই হিসাব মতন আমি জানি যে এখনো পর্যন্ত বন্টুর সঙ্গে মন্দিরার কোনো যোগাযোগ নেই, না ভেতরে না কেউ কাউকে কপি করছে। এটা কোইন্সিডেন্টলি হয়তো পরপর হয়ে গেছে, আগের দিন গতকালকে বন্টু খেলেছে আর আজকে মন্দিরার ভিডিওতে দেখতে পেয়েছি, ঠিক আছে। এটা কোনোভাবেই কেউ কাউকে কপি করেছে বলে আমি বলতে পারবো না। মন্দিরা টিচার্স ডের দিন লুডো খেলেছে বলে সেটা দেখে বন্টু লুডো খেলেছে এটাও আমি বলতে পারবো না, ঠিক আছে। কারণ লুডো খেলা আমাদের ঘরোয়া মানুষদের একটা কি বলে ওটাকে, একটা এন্টারটেনমেন্টের একটা পারপাস, তো সেটা সবাই প্রায় কম বেশি খেলে। এখন তো ফোনে লুডো হয়ে যাওয়াতে, ফোনে লুডো গেম চলে আসাতে এখন ওই হাতে টক করে আওয়াজ হবে সেটা খুব কম হয়, কিন্তু আমি বলবো ওই হাতে খেলাতেই বেশি মজা। কেন বলো তো? কারণ ফোনে মেশিনে সব কিছু সেট করা থাকে, তো সেই কারণে ফোনে খেলে কোনো রকম কোনো মজা পাওয়া যায় না। এমনও সব মানে দান থাকে, খাওয়া দান, আমি চালছি একটা গুটি বাট চলে যাচ্ছে আরেকটা গুটি, হ্যাঁ, কারণ মেশিনে সেট করা থাকে যে এইবার এই খোপটা জিতবে, তো তাকে এনি হাউ জেতাতে হবে। এক তো দান পড়বে না, দান না পড়লে যদি আমি চালটাও ভালো চালি সেটাকেও গরমিল করে দেবে, এরকম প্রচুর হয়েছে। আর এরকম প্রচুর রাগবশত আমি লুডো কিং আমি আনইনস্টলও করে দিয়েছি, কিন্তু হাতে লুডো খেলাতে সবচেয়ে বেশি মজা। তো যাই হোক, এটাই বললাম যে না, ওদের কোনো যোগাযোগ নেই। এইবার চলে আসি মন্দিরার ভিডিওতে মাংস রান্না করেছে, যখন খেতে দিচ্ছে তখন মন্দিরা বলছে এই তো এইবার বলবে, শুধু এক পদ রান্না করেছে, জামাইকে কেউ কখনো এক পদ দিয়ে খেতে দেয়? বলি কি, তুই চোর, তুই পুলিশ, তুই উকিল, তুই আদালত, তুই বিচারপতি, তুই সব কিছু এরকম করলে ऐसे कैसे चलेगा? हम लोग किस लिए बैठे हैं?
এই যে দর্শকরা, বেশ কিছু দর্শকরা আসে যে একটা খুদ দেখুম আর টপ কমেন্ট করুম, তাদের সেই অধিকারটা ছিনিয়ে নেওয়ার তুই কেডা? কেন তুই মানুষের অধিকার ছিনিয়ে নিচ্ছিস? এটা কি তোর হকের মধ্যে পড়ে? তোর যেটা মনে হবে মনের মধ্যে রাখবি, তুই কেন বলবি যে এই তো এখনই টপ কমেন্ট করবে? এরকম কথা শুনলে কেউ আর কমেন্ট করতে চাইবে? কেউ আর নিজের ভাড়াসটা প্রকাশ করতে চাইবে? এটা না বড্ড বাজে। এটা সত্যি ভিউয়ার্সদের অধিকার থেকে, তাদের প্রাপ্য ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা। হ্যাঁ বলবে তো, এ জামাই আসলো এতদিন পরে, তোরা আসলি, তুই তো রান্না করলি, তোর মা তো কিছু রান্না করলো না। কেন করলো না তোর মা? তুই কুটলি বাঁচলি, তুই রান্না করলি, কেন করলি? তোর মা কেন করলো না? তাহলে মানেটা কি হলো তোর বাপের বাড়িতে তোর মায়ের কাছে এসে থাকা? এই প্রশ্নগুলো আমরা করবো, এই প্রশ্নগুলো ভিউয়ার্সরা বলবে, তুই কেন বলবি? হ্যাঁ, নট ফেয়ার, আমি খেলবো না। এরকম করলে কিন্তু খেলা হয় না। মানে নিজেই ব্লগার, নিজেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, নিজেই ভিউয়ার্স, নিজেই কমেন্ট করছে, এটা ঠিক হচ্ছে না। কিন্তু এবার আসি, মন্দিরা বলছে সোনার টুকরো জামাই। আমাদের গোটা ওয়াইটির গোটা দর্শকবৃন্দ সাক্ষী, সোমনাথ কোন পরিস্থিতির মধ্য দিয়ে গেছিল, কোন পরিস্থিতিতে পড়ে নিজেকে সামলে রেখেছিল। কারণ সেই সময় যা শুরু হয়েছিল, সোমনাথ যদি সাইন করে দিত, পরে ডিভোর্স হতো কি না হতো জানি না, বাট সোমনাথ যদি সাইনটা করে দিত তাহলেই ডিভোর্সের প্রসেসটা শুরু হয়ে যেত। সেই সময় ও নিজেকে কন্ট্রোল করে, হ্যান্ডেল করে, চুপচাপ নিজেকে হোল্ড করে রেখে ও যে নিজের রিলেশনটাকে একটা দ্বিতীয়বার সুযোগ দিয়েছে, আমাদের সামনে অবশ্যই দ্বিতীয়বার সুযোগ দিয়েছে, এটা সবাই পারে না। আরও একটা সিচুয়েশান, আরও একটা সম্পর্ক আমরা দেখেছি ইউটিউবে, যেখানে কিনা বউকে দিনের পর দিন উলঙ্গ করে গেছে। আর সেখানে সোমনাথ রাগের বশবর্তী হয়ে, ক্ষোভের বশবর্তী হয়ে, সবচেয়ে বড় হচ্ছে কষ্টের বশবর্তী হয়ে কিছু কথা হয়তো বলে ফেলেছে, বাট সেটাকে পরবর্তীতে শুধরে নিয়ে উল্টে আমার বিরুদ্ধে কেস করে দিয়েছে। নিজেরা আমে দুধে মিশে গেছে, আর আমি আটি হয়ে কোর্টের চক্কর কেটেছি। তো সেক্ষেত্রে বলা চলে মানুষ হিসেবে ও মনুষ্যত্বের পরিচয় দিয়েছে। মানুষরূপী দেখতে হলে পরেই যে সে মানুষ হয় এরকমটা না। আর এই রকম জার্নিতে বা ভালো একটা হাজব্যান্ড পাওয়া কপাল করে পায়। সেই একরকম কপাল আছে মন্দিরার, একরকম কপাল আছে আমার, একরকম কপাল ছিল মিনার। ঠিক আছে, আমার কপাল, আমি তো বলি, সব সময় বলি, স্বামীর আসল পরিচয় স্ত্রীর অসুস্থতায়, আর স্ত্রীর আসল পরিচয় স্বামীর দারিদ্রতায়। তো এখানে আমার অসুস্থতায় আমি প্রচণ্ড পরিমাণে রোগে ভুগতাম, ইভেন এখনও ভুগি। আমার কর্তামশাই কখনো ফেড আপ হয়নি। আমার রোগ ব্যাধি নিয়ে আমার কর্তামশাই কোনোদিনও ফেড আপ হয়নি, উল্টে সবসময় বলে গেছে তুমি ডাক্তার দেখাও। ও ডাক্তার দেখাও বলতে বলতে ফেড আপ হয়ে গেছে। বাট আমার রোগ নিয়ে আমার বাবা যদিও বা অস্বস্তি প্রকাশ করেছে কোনো সময়, কিন্তু আমার হাজব্যান্ড কখনো অস্বস্তি প্রকাশ করেনি। আমার বাবার অস্বস্তি প্রকাশ করার পেছনে কারণ আছে, কারণ পাহাড়ের মতন একটা সংসার টানতে হতো, সেখানে যদি বারবার অসুস্থ হতাম, সেখানে সত্যিই বিষয়টা কষ্টের বা ফ্রাস্ট্রেটেড। তো সেই কারণের জন্য বলি যে আমার হাজব্যান্ডও এতটাই ভালো যে আমার হাজব্যান্ডের মুখে একটা খারাপ কথা আমি সহ্য করতে পারিনি। এই কারণের জন্য যদি আমার সাথে র্যান্ডাম খারাপ ব্যবহার করতো, যখন তখন যা খুশি বলতো, তাহলে হয়তো আমার গায়ে লাগতো না, আমি বিষয়টাকে হয়তো হজম করে নিতাম। কিন্তু ওর মুখে আমি কোনোদিনও শুনিনি, তো আমার সম্পর্কে খারাপ কথা আমি হজম করতে পারিনি। সেই কারণেই কিন্তু আমি এতটা কষ্ট পেয়েছিলাম এবং বলে ফেলেছিলাম। ঠিক আছে, আর আমার হাজব্যান্ডের প্রচুর এরকম সময় গেছে যখন কিনা আর্থিক অনটন খুব চলেছে, তারপরেও আমি আমার স্বামীর হাত ছাড়িনি। ঠিক তেমনি মন্দিরার অতীব জঘন্য সময় সোমনাথ মন্দিরাকে ছাড়েনি। আর সোমনাথ যখন কর্মহীন ছিল তখনও কিন্তু মন্দিরা সোমনাথকে ছাড়েনি। তো মানুষের এই রকম সম্পর্কের মধ্যে না ফাটল চলে আসে, বাট তাদের ওটাই হচ্ছে অগ্নি পরীক্ষা, তাদের সম্পর্কের ওইটাই হচ্ছে অগ্নি পরীক্ষা। তো এই অগ্নি পরীক্ষায় সোমনাথের প্রচুর পরিমাণে অবদান রয়েছে, এবং সেই হিসাবে ও অবশ্যই একটা ভালো জামাই, অবশ্যই একটা ভালো হাজব্যান্ড, এবং বাবা হিসাবেও ভালো। তো চলো, আজকের ভিডিওটা খুব সুন্দর একটা স্পিচ দিয়ে, এবং এটাকে কি বলে, পার্সোনাল অভিজ্ঞতা থেকে স্পিচ দিলাম। ঠিক আছে, আর আরেক দিকে দেখছি বন্টুয়ের হাজব্যান্ডকে প্রথম বুঝতে পারিনি। প্রথম ভেবেছিলাম হ্যাঁ ফ্রি মাইন্ডের ছেলে,
খুব বেশি ইয়ার্কি মারে, তারপরে বুঝতে পারলাম যে না, ইয়ার্কির লেভেলটা এমন পর্যায়ে চলে যায় যেখানটায় কিনা নিজেরই লজ্জা লাগে। তারপরে সেটাকেও আমি কোনো রকমে অ্যাডজাস্ট করতে বললাম। তাও আমি বন্টুকে বলেছিলাম যে এরকমটা কিন্তু সবাই মেনে নেবে না, সবাই কিন্তু অনেকেই হয়তো ভাববে যে কীরকম ছ্যাচড়া ছেলে। তো যাই হোক, ও কন্ট্রোল হয়তো করতে পারেনি, হয়তো বলে কন্ট্রোল করতে পারে না, কারণ স্বভাব মরলেও যায় না। কিন্তু তারপরে এমন রূপ সামনে আসলো যেখানে আমি বন্টুকেও সমান দোষে দুষ্ট দেখলাম। তো স্বামী ভালো পাওয়া না ভাগ্যের ব্যাপার। স্বামী ভালো পাওয়া, মানুষের মতন মানুষ পাওয়া, যাকে কিনা আমি 5টা মানুষের সামনে বের করতে পারবো, 5টা মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারবো, এটা কিন্তু চরম ভাগ্যের ব্যাপার। বুঝতে পেরেছো তো? এই ভাগ্য সবার হয় না। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আজকে আমাকে খারাপ বললেও আমার বরকে ভালো বলে। কথার কথা, কেউ যদি বলে যে তুই খারাপ হতে পারিস কিন্তু তোর বরটা ভালো, এটাই হচ্ছে পরম পাওয়া। এটাই কানে মধুর মতন ঢোকে। বুঝতে পেরেছো? অ্যাজ এ ওয়াইফ। চলো, টাটা।